এআইএফএফ 3 সদস্য কমিটি এবং ক্লাব জোটগুলির মধ্যে কিন্তু আজকে মিটিংটা হয়ে গেল। আজকে মিটিংয়ে অনেক বিষয় আজকে স্পষ্ট হয়ে গেল বা পরিষ্কার হয়ে গেল, যেখানে স্পষ্ট করে দিয়েছে আজকে এআইএফএফ কীভাবে খেলা হবে এবং কোথায় খেলা হবে এবং এই খেলায় কারা কারা পার্টিসিপেট করবে, এই খেলায় কারাই বা আইএসএল লিগ শিল্ড জয়ী হবে, কীভাবে জয়ী হবে এবং রেলিগেশনে কোন টিম কীভাবে রেলিগেশন হবে এবং এএফসি স্লটে কীভাবে যাবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে ক্লাব জোটগুলির সাথে। এবং যে পদ্ধতিতে খেলা হবে এবারে আইএসএলে, অর্থাৎ এআইএফএফ যে পদ্ধতিটা ক্লাব জোটের সামনে উপস্থাপন করলো, সে ব্যাপারে কিন্তু খুব একটা আপত্তি নেই কোনো ক্লাবের, প্রত্যেকেই কিন্তু রাজি হয়ে গেছে। শুধু দু একটা ক্লাবের কিছু ব্যাপারে একটু আপত্তি আছে এবং কিছু ক্লাবের কিছু কোশ্চেন আছে বা কিছু প্রশ্ন আছে বিভিন্ন বিষয় নিয়ে, সেটা আমি পরে বলছি বা সেই বিষয়ে আমি পরে আসছি। তো খেলাটা কীভাবে হবে সেটা একটু তোমাদের কাছে শেয়ার করি বা তোমাদেরকে ব্যাপারটা গুছিয়ে বলি যে কীভাবে খেলাটা হবে। এখানে খেলাটাকে দুটো স্লটে ভাগ করা হয়েছে। এখানে যেটা করা হয়েছে দুটো কনফারেন্সে ভাগ করা হয়েছে, একটা নর্থ আর একটা হচ্ছে ইস্ট। তো নর্থ কনফারেন্সে যে টিমগুলো থাকবে সেখানে থাকবে 7টা টিম এবং ইস্ট কনফারেন্সে যে দলগুলো থাকবে সেখানেও 7টা টিম থাকবে। যেখানে ইস্টে স্বাভাবিকভাবেই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এই 3টে দল তো থাকছেই, তাদের সঙ্গে থাকছে নর্থ ইস্ট এফসি, ওড়িশা এফসি থাকছে এবং জামশেদপুর এফসি থাকছে। অর্থাৎ এছাড়া উত্তরকাশীও আছে এই কনফারেন্সে, অর্থাৎ 7টা দল কিন্তু ইস্ট কনফারেন্সে কিন্তু আছে। যেখানে উত্তরকাশী উত্তরপ্রদেশে হওয়া সত্ত্বেও, মানে নর্থে হওয়া সত্ত্বেও, তাকে কিন্তু ইস্টের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেহেতু এটা কলকাতা থেকেই দেখানো হয়েছে, কলকাতায় এর হচ্ছে উৎসস্থল, সেই কারণে ইন্টারকাশিকেও কিন্তু ইস্ট জোনই রাখা হয়েছে। আর ওয়েস্ট জোনে যাদেরকে রাখা হয়েছে, ওয়েস্ট কনফারেন্সে যে সমস্ত দলগুলো আছে, সেখানে কিন্তু একটু সত্যি ভাই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেখানে হচ্ছে এই দেশের সেরা সেরা ক্লাবগুলি আছে। যেখানে বেঙ্গালুরু আছে, এখানে আছে এফসি বেঙ্গালুরু এফসি আছে, এখানে মুম্বাই সিটি এফসি আছে, এখানে আছে চেন্নাই এফসি, আর আছে গোয়া এফসি গোয়া, এছাড়া আছে কেরালা আছে কেরালা ব্লাস্টার, আবার নবাগত দিল্লি আছে, এছাড়া আছে পাঞ্জাব এফসি। অর্থাৎ এই 7টা দলকে কিন্তু ওয়েস্ট কনফারেন্সে রাখা হয়েছে। এখানে একটা কথা বলে রাখি যে এই দুটো কনফারেন্সে খেলাটা হবে কীভাবে। ইস্ট কনফারেন্সে যে 7টা দল আছে তারা প্রত্যেকের সঙ্গে খেলবে, ডবল লিগ এই হিসেবে খেলবে। এখানে একটা কথা বলে রাখি, এখানে ডবল লিগ কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম না, কিন্তু এএফসি স্লট পেতে গেলে ডবল লিগটা হওয়াটা অবশ্যই জরুরি, কারণ সেখানে 24 অর্থাৎ 24টা ম্যাচ কিন্তু কমপ্লিট করতে হবে। যেখানে আমরা ডবল লিগ করেও কিন্তু এখানে আমরা 19টা ম্যাচ কিন্তু দেখতে পাচ্ছি। যদি আমরা লিগ এবং অন্যান্য ফিফা অনুমোদিত টুর্নামেন্ট মিলিয়ে মোট 24টা ম্যাচ দেখাতে পারি, তাহলে কিন্তু এফসি স্লটে গিয়ে আমরা পৌঁছতে পারবো। তো সেখানে আমরা আগেই যে টুর্নামেন্টটা হয়ে গেল, সেখানে কিন্তু 5টা ম্যাচ কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল খেলে ফেলেছে, অর্থাৎ এখানকার ইস্টবেঙ্গল যেটা খেলে ফেলেছে ফাইনালে, এবং 5টা স্লট একটা টিম খেলতে ফেললেই পুরো সমস্ত টিমের ক্ষেত্রে কিন্তু সেটাই ধরা হয় যে 5টা ম্যাচই হয়েছে। অর্থাৎ ওই টুর্নামেন্টে যেহেতু 5টা ম্যাচ হচ্ছে, 5টা আর এখানে হচ্ছে 19টা, তার মধ্যে 24টা কিন্তু ছুঁয়ে ফেলেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এএফসি স্লট পেতে গেলে 24টা ম্যাচ যেহেতু খুবই এসেনশিয়াল, সেই কারণে কিন্তু ডবল লিগ রাখা হয়েছে বলে আমার মনে হচ্ছে। তো এখানে প্রত্যেকটা কনফারেন্সে ডবল লেগে হয়ে প্রত্যেকে 6টা 12টা করে ম্যাচ খেলবে। তা 12টা ম্যাচে এখানে নর্থ, আমরা যেটা ওয়েস্ট বলছি, সরি নর্থ না, ওয়েস্ট কনফারেন্সে দেখা যাচ্ছে 7টা টিম মোট 6টা করে 12টা ম্যাচ খেলবে। এখানে ইস্টেও তাই 12টা করে ম্যাচ হবে। এরপরে উভয় কনফারেন্স থেকে প্রথম 4টে দলকে সিলেক্ট করা, টপ যে 4টে দল থাকবে তাদেরকে প্লে অফ চ্যাম্পিয়নে তাদেরকে রাখা হয়েছে এবং এই 4টে 8টা টিমের মধ্যে একটা করেই খেলা হবে, অর্থাৎ প্রত্যেকের সাথে প্রত্যেকে একবারই মুখোমুখি হবে এবং সেখানে প্রত্যেকটা দল মোট তাহলে 7টা করে ম্যাচ খেলতে পারছে।
ওদের আগে ছিল 12টা আর এসে 7টা, তার প্রত্যেকটা 19টা করে ম্যাচ খেলতে পারছে, অর্থাৎ এইভাবে খেলা হচ্ছে। তো জিনিসটা বুঝতে পারলে যে উভয় কনফারেন্স থেকে 4টে করে টিম তুলবে এবং তারা প্লে অফে খেলবে। প্লে অফে থাকবে 8টা টিম, এই 8টা টিম পরস্পরের সঙ্গে একবার করে মুখোমুখি হবে এবং সেক্ষেত্রে প্রত্যেকে মোটামুটি 7টা করে ম্যাচ খেলা হবে। মোটামুটি এখানে এখন 7টা ম্যাচই খেলা হবে এবং 7টা আর আগে 12টা, মোট 19টা ম্যাচ এইভাবে কমপ্লিট করা হবে বলে ধরা হয়েছে এবং এই ব্যাপারে কিন্তু ক্লাবগুলির কোনো আপত্তি নেই, সেটাও শোনা যাচ্ছে। পাশাপাশি একটা কথা বলে রাখি যে এক্ষেত্রে রেলিগেশন যেহেতু হচ্ছে, তাহলে বটমে যে 3টে করে টিম থাকবে প্রত্যেকটা কনফারেন্সে, তাদের মধ্যে মোট 6টা টিমের মধ্যে কিন্তু আবার লিগ হবে এবং সেখানে একদম লাস্টে যে টিমটা থাকবে, মানে বটমে যে টিমটা থাকবে, সেটা কিন্তু রেলিগেশন হয়ে যাবে। অর্থাৎ রেলিগেশনটা মাস্ট বা জরুরি, এএফসি স্লটের পেতে গেলে কিন্তু এটা অবশ্যই জরুরি এবং আইএফএফও কিন্তু রেলিগেশনের পক্ষেই সায় দিয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে একেবারে আপোষ করা হয়নি। সেটা রেলিগেশন থাকছে এবং সেটা কীভাবে হচ্ছে সেটা তোমাদের বলে দিলাম। তো বোঝা গেল যে এবারের আইএসএল ঠিক কীভাবে হতে চলেছে এবং এক্ষেত্রে যে হাড্ডাহাড্ডি লড়াইটা যে ওয়েস্ট কনফারেন্সে হচ্ছে সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং অপেক্ষাকৃত ইস্ট জোনে কিন্তু আমরা ইস্ট কনফারেন্সে কিন্তু কতগুলো দল সত্যি শক্তিশালী আছে, কয়টা দল যথেষ্ট দুর্বল। তো সেটা আমরা পরবর্তীকালে খেলা দেখেই বুঝতে পারবো ঠিক সত্যি কতটা দুর্বল বা কতটা শক্তিশালী, বিষয়টা পরে আমাদের বোঝা যাবে। তো আইএসএল হচ্ছে এবং এই ব্যাপারে কিন্তু কোনো দলের কিন্তু সেরকম কোনো আপত্তি নেই, তবে তাদের কতগুলো প্রশ্ন আছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠে এসছে সেটা হচ্ছে স্পন্সর কারা, এবং সেই জিনিসটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। অর্থাৎ এআইএফএ কিন্তু ক্লিয়ার করে বলতে পারিনি এই 30% স্পন্সর কারা, মানে কারা স্পন্সর করবে, মাঝপথে এই টাকাটা জোগানটা কে দেবে। যদি সত্যি স্পন্সর ধরতে না পারে বা স্পন্সর যদি না পায়, তাহলে সেক্ষেত্রে খেলাটা কিভাবে এগিয়ে যাবে সেটাও কিন্তু ক্লাবের কিন্তু মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং পাশাপাশি ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড বজায় রেখে কারা পাচ্ছে, এই সত্ত্ব কারা পাচ্ছে, সেটাও কিন্তু ক্লাবগুলির কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই কোশ্চেনগুলো কিন্তু এআইএফএফের কাছে রাখা হয়েছে। এবং এআইএফএফ এই মুহূর্তে খেলা শুরু হওয়ার আগে, অর্থাৎ আইএসএল যখন থেকে শুরু হবে, হয়তো ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কিংবা জানুয়ারির শেষ উইকে, তা যখনই শুরু হোক তার আগে স্পন্সর পাওয়াটা কিন্তু নিয়ার টু ইম্পসিবল। পাবে কি পাবে না বিষয়টা কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে খেলা শুরু হয়ে যাওয়ার পর কিন্তু এই স্পন্সর খোঁজার আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু এই মুহূর্তে খেলা শুরু হওয়ার আগে যদি স্পন্সর না পায়, সেক্ষেত্রে ক্লাবগুলি কি করবে পরবর্তী মিটিংয়ে কিন্তু সেই জিনিসটা কিন্তু পরিষ্কার হবে, যেটা আশা করা হচ্ছে। আপাতত স্পন্সর ব্যাপারটাই কিন্তু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যে স্পন্সর কারা করবে, অর্থাৎ এই 30% স্পন্সর কারা, সেইটা ব্রডকাস্টিং ব্যাপারটাও তো থাকছেই পাশাপাশি। তো মোটামুটি যা আলোচনা আজকে হচ্ছে তাতে কিন্তু আমরা আশা রাখতেই পারি আইএসএল হতে চলেছে এবং এই বিষয়টা যদি ক্লাবগুলো মেনে নেয়, হ্যাঁ এই সময়ের মধ্যে হয়তো স্পন্সর ধরতে পারলো না এআইএফএফ, খেলা শুরু হয়ে যাওয়ার পর তারা হয়তো আরও আসরে ভালোভাবে নামতে পারবে এবং স্পন্সর ঠিক জোগাড় করে নিতে পারবে। এবং স্পন্সর যদি কোনো কারণে এফএইচডিএল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ক্লাবগুলির কোনো আপত্তি থাকবে না, কিন্তু আনএক্সপিরিয়েন্স যদি কোনো একটা সংস্থা যদি এই স্পন্সর পায়, তাহলে তারা কীভাবে লিগ চালাবে, তাদের আদৌ কোনো এক্সপিরিয়েন্স আছে কি না সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে বিভিন্ন ক্লাব। এবং প্রত্যেকটা ক্লাবকে যে পার্টিসিপেশন ফি দিতে হবে, সেই ফিটা কিন্তু দেওয়ার ক্ষেত্রে যত খবর শোনা যাচ্ছে ওড়িশা এফসি কিন্তু দিতে চাইছে না, অর্থাৎ তারা কিন্তু এই ফিসটা দিতে পারবে না, সেটা কিন্তু এক প্রকার ব্যক্ত করেছে। এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি বলতে পারবো না কি বলেছি, ইস্টবেঙ্গল এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো মুখ খোলেনি। তো একটা কথা বলি যে যখন এফএসডিএলের কন্ট্রোলে বা আয়তায় যখন এই দলগুলো খেলতো, তখন 15 কোটি করে তাদেরকে দিতে হতো, তাহলে এক্ষেত্রে তাদের মাত্র 1 কোটি দিতে কী সমস্যা হচ্ছে সেটা ভাই আমার মাথায় আসছে না। যাই হোক, আমাদের এটাই আশা করবো যে খেলাটা স্টার্ট হোক, অন্তপক্ষে এবছরটা খেলাটা যেন মিস না হয়, তাহলে এএফসি স্লটে বিরাট রকম পরিবর্তন চলে আসবে। আর তো শোনা হয়ে গেছে এরপরে এএফসি এই ডাইরেক্ট স্লট খোয়াতে চলেছে ইন্ডিয়া।
এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আইএসএল চ্যাম্পিয়ন কোনোভাবে যদি মোহনবাগান হয় তাহলে সে কিন্তু এফসি কাপ খেলতে পারবে না। সেক্ষেত্রে যারা রানার্স হবে তারাই কিন্তু পার্টিসিপেট করবে এফসি কাপের জন্য। তো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম বলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কেন এত দেরি করছো, সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।